প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করেছিলাম এর আগে দশম শ্রেণীর গণিতের গোলক নিয়ে আলোচনা। তো আজকে সেই অধ্যায়ের আর কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো 3-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম কিছু কিছু স্পেসিফিক অঙ্ক নিয়ে। সব অঙ্ক হয়তো আমি সলিউশন করে দিচ্ছি না, সেগুলো তোমরা নিজেরা করবে। আর কোনো সমস্যা হলে কমেন্ট সেকশানে গিয়ে পোস্ট করবে বা রিকোয়েস্ট পাঠাবে, আমি অবশ্যই সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো 5-এ কি বলেছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করবে। তো দেখো, প্রথমে বেলুনটার ব্যাসার্ধ ছিল 7 সেমি, আরও বাতাস দিয়ে ফোলানোর পর হলো 21 সেমি। তাহলে দুটোর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তো দেখা যাক কি করছি আমরা। না, প্রথমে গ্যাস বেলুনের ব্যাসার্ধ 7 সেমি এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র বের করলাম 4 পাই আর স্কয়ার। 4 ইন্টু পাই মান 22/7 ইন্টু আর স্কয়ার, অর্থাৎ 7 গুণিতক 7 বর্গ সেমি। এবার পরে ব্যাসার্ধ কত হলো? 21 সেমি। তাহলে সেটা লিখছি, ফোলাবার পর গ্যাস বেলুনের ব্যাসার্ধ 21 সেমি এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল সেই একই সূত্র দিয়ে 4 পাই আর স্কয়ার, অর্থাৎ 4 গুণিতক 22/7 গুণিতক 21 গুণিতক 21 বর্গ সেমি। এবার কি করতে হবে না, এই দুটোর অনুপাত চেয়েছে আমাকে। তাহলে আমরা লিখছি, অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান কি হবে, এই সংখ্যাটি ইন্টু এই সংখ্যাটি আমি করলাম। এবার দেখো, দুদিক থেকে 4 বাদ যাচ্ছে, 22/7 বাদ যাচ্ছে এবং থাকছে দেখো 7 3 21, এদিকে 3 থাকছে, আবার এই 7-এর সঙ্গে এখানে 3 কাটছে, তাহলে এখানে 3 থাকছে, তাহলে থাকছে এখানে সব কেটে যাচ্ছে, তাহলে 1:3 গুণিতক 3 থাকছে, অর্থাৎ 1:9 হচ্ছে। এটা কাটাকাটি করবে, তাহলেই আসছে 1:9। এবার আমি চলে যাচ্ছি 7-এর দাগে। কি বলেছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ তার আয়তন বের করতে হবে। আর কি বলেছে, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কিছু ব্যাপার নয়, শুধু সূত্র ব্যবহার করলেই আমরা পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা লিখলাম, নিরেট লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেমি সমান 21/10 সেমি। এবার দেখো, তার গোলার আয়তন আমি বের করছি, অর্থাৎ গোলার আয়তন 4/3 পাই আর কিউব। এবার দেখো, এইখানে আমি আর এর জায়গায় 21/10 এবং পাইয়ের জায়গায় 22/7 বসাচ্ছি। তাহলে 4/3 থাকছে, পাই মান 22/7 এবং দেখো আর কিউব 3টে আর, সেটা 21/10 গুণিতক 21/10 গুণিতক 21/10 ঘন সেমি। এবার আমরা দেখো কাটাকাটি করছি, 7 3 21, 3 কেটে গেল। তাহলে দেখো নিচে উপরে এইগুলো থাকছে, নিচে থাকছে 3টে 10, অর্থাৎ উপরে থাকছে 4 গুণিতক 22 গুণিতক 21 গুণিতক 21। আমি সবগুলো গুণ করলাম, তাহলে আসছে 38,808 আর নিচে থাকছে 1000, এত ঘন সেমি। তাহলে ক্যালকুলেশন করলে আমরা জানি এটা হবে 38.808 ঘন সেমি। তাহলে এবার আমরা উত্তরটা লিখবো যে অতএব গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে। এবার পরেরটা চলে যাচ্ছি, যেখানে আমাকে বলেছে গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা জানি বক্রতল ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে সেখানে আমরা মান বসাবো 4 পাই আর স্কয়ার। অতএব ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এখানে মান বসাচ্ছি 4 গুণিতক পাই মান 22/7 গুণিতক আর স্কয়ার, আমরা জানি 21/10 গুণিতক 21/10 বর্গ সেমি। এবার এটাকে আমি কাটাকাটি করছি, 7 3 21, নিচে দেখো 10 10 100 থাকছে, আর উপরে এই 4টা সংখ্যা, অর্থাৎ 4 গুণিতক 22 গুণিতক 3 গুণিতক 21 গুণ করলাম। গুণ করলে পাচ্ছি কত, 5544, আর নিচে আসছে 100। দেখো, এগুলো তোমরা রাফে কিন্তু গুণ করে নেবে, এগুলো গুণ সহজ তোমরা পারবে, সেই জন্য আমি এটা দেখালাম না। তো এবার দেখো, 100 দিয়ে এটাকে ভাগ করলে আমরা জানি 55.44 হচ্ছে, তাহলে হচ্ছে 55.44 বর্গ সেমি। এবার আমরা উত্তর লিখতে পারি যে অতএব ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। এবার আমরা 9-এর দাগ চলে যাচ্ছি। 9-এর দাগে কি বলেছে না, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, এখানে যেটা বলেছে 3টে ছোট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। তাহলে ভেবে দেখো, বড় গোলকের আয়তন যা হবে 3টে ছোট গোলকের আয়তনের সমষ্টি হবে। 3টে ছোট গোলক মিলে যা হবে সেটাই বড় গোলকের আয়তন হবে। তাহলে আমরা কি করব না, প্রথমেই আমরা লিখছি যে 3টি তামার নিরেট লোহার
গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। এবার তিনটের আমরা আয়তন যোগ করছি, তাহলে কি লিখলাম, গোলক তিনটির মোট আয়তন। তাহলে দেখো সূত্র আমি কি করছি, 4/3 পাই আর কিউব যুক্ত 4/3 পাই আর কিউব যুক্ত 4/3 পাই আর কিউব, তিনটে। এবার দেখো প্রথমে আর এর মান 3 বসিয়েছি, পরেরটায় আর এর মান 4 বসিয়েছি এবং শেষেরটায় আর এর মান 5 বসিয়েছি, ক্যালকুলেশন করলাম। এবার দেখো প্রত্যেকটায় 4/3 পাই থাকছে, সেটা কমন নিয়ে নিলাম। এখানে থাকছে 3 কিউব অর্থাৎ 27 যুক্ত এখানে থাকছে 4 কিউব অর্থাৎ 64, এখানে থাকছে 5 কিউব অর্থাৎ 125। এবার এই তিনটে আমরা যোগ করলাম, তাহলে থাকছে 4/3 পাই গুণিতক 216 ঘন সেমি। যেহেতু একক ঘন সেমি হচ্ছে, যেহেতু সেন্টিমিটার নিয়েছি তাহলে আয়তন হবে, আয়তনের একক হচ্ছে ঘন সেমি। এবার দেখো আমরা বড় গোলকের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর ধরে নিই, নতুন যে গোলকটা হলো, তাহলে আমরা ধরে নিলাম বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি। তাহলে তার আয়তন কত হবে, তার আয়তন হবে, অতএব বড় গোলকের আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ঘন সেমি। এবার দেখো এই বড় গোলকের আয়তন আর ওই তিনটে গোলকের আয়তন নিশ্চয়ই কি হবে, সমান হবে। তিনটে গোলকের আয়তন মিলেই তো বড় গোলকটা হয়েছে। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান 4/3 পাই গুণিতক 216। এবার দেখো দুদিকেই 4/3 পাই, দুদিকেই আছে, এদিকেও আছে এদিকেও আছে, বাদ চলে গেল, তাহলে থাকছে ক্যাপিটাল আর কিউব সমান 216। এবার 216কে আমরা লিখতে পারি 6 কিউব। এবার দেখো আমরা যদি ঘনমূল করি ক্যাপিটাল আর কিউব সমান 6 কিউব, তাহলে ক্যাপিটাল আর সমান আমরা পাচ্ছি দেখো 6। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 6। আমাকে বলেছিল বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমি উত্তর লিখতে পারি অতএব বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি হয়ে গেল। এবার আমরা 12 দাগে যাচ্ছি, একটু দেখবে ভালো করে অঙ্কটা। একটি ধাতব গোলকের উপরতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এবার বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে একটা বড় গোলক ছিল, তার উপরটা সুন্দর করে চেঁচে এমনভাবে কেটে নেওয়া হয়েছে যে অবশিষ্ট অংশটাও একটা গোলক হয়েছে। এবার আমাকে জানতে চেয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তন এবং গোলকের আয়তনের, অবশিষ্ট যে গোলকের আয়তনের অনুপাত। কিন্তু আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে যে গোলকের বক্রতলের ক্ষেত্র, নতুন যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে সেটা আগের যে বড় গোলকটার ঠিক অর্ধেক। তো আমরা দুটো ক্ষেত্রে ধরে নিই যে বড় গোলক যখন ছিল তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং যখন চেঁচে নেওয়ার পর যে ছোট গোলকটা আমরা পেলাম কেটে নেওয়ার পর তলটা সেটা স্মল আর। তাহলে সেটা আমরা লিখলাম, ধরি প্রথমে ধাতব গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক এবং কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশের ব্যাসার্ধ স্মল আর একক। তাহলে কি হচ্ছে না, শর্তানুসারে যেহেতু বলে যে কেটে নেওয়া অংশ ছোটটার বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার সমান হচ্ছে বড়টার অর্ধেক অর্থাৎ হাফ ইন্টু বড়টার 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এইটা পেলাম। এবার দেখো 4 পাই দুদিক থেকে 5 চলে যাচ্ছে, তাহলে থাকছে স্মল আর স্কয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কয়ার বাই 2। বা আমি লিখতে পারি ক্যাপিটাল আর স্কয়ার সমান 2 ইন্টু স্মল আর স্কয়ার। এবার দেখো দুদিক থেকে যদি আমি বর্গমূল করি ক্যাপিটাল আর সমান হচ্ছে √2 ইন্টু আর, ক্যাপিটাল আর সমান পাচ্ছি √2 ইন্টু আর। এবার এই জিনিসটা আমাকে রাখতে হবে, এইটাকে আমরা যখন অনুপাত বের করবো সেখানে বসিয়ে আমাকে আরটাকে এলিমিনেট করতে হবে, অর্থাৎ আরটাকে বাদ দিতে হবে। তো দেখা যাক কি করছি আমরা। এরপর দেখো বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে অতএব আমি লিখছি কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। দেখো এটা কি লিখছি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব অর্থাৎ পুরোটা যে ছিল। এবার তার থেকে দেখো ভেতরেরটা বাদ দিচ্ছি, মানে কেটে নেওয়ার পর যেটা ছিল সেটা বাদ দিয়েছি 4/3 পাই স্মল আর কিউব। তাহলে কি থাকছে দেখো, বড় গোলকটা থেকে যদি ছোট ভিতরের গোলকটা বাদ দিয়ে দেয় তাহলে কেটে নেওয়া অংশটা থাকছে ইচটু। দেখো এটা আবার দেখো পরেরটা যেটা আছে অবশিষ্ট অংশের আয়তন 4/3 পাই স্মল আর কিউব। এবার 4/3 পাই প্রত্যেকটা থেকে আমরা 4/3 পাই কমন নিলাম এবং দেখো দুদিক থেকেই 4/3 পাই বাদ যাচ্ছে, তাহলে থাকছে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ইন্টু স্মল আর কিউব। এবার দেখো এই ক্যাপিটাল আর এর মান কিন্তু আমরা একটা পেয়েছিলাম √2 আর, তো সেখানে বসিয়ে দিলাম √2 হোল কিউব অর্থাৎ √2 গুণিতক √2 গুণিতক √2। এবার দেখো দুটো √2 জন্য 2 আসছে, তার মানে থাকছে 2√2 আর কিউব মাইনাস আর কিউব ইন্টু আর কিউব। তাহলে এবার আর কিউব কমন নিলাম, দিলে 2√2 মাইনাস 1 ইন্টু আর কিউব থাকছে। এবার দেখো দুদিক থেকে আর কিউব বাদ গেলে 2√2 মাইনাস 1 ইন্টু 1। তাহলে এটাই কিন্তু উত্তর। দেখো বইতে একটু উল্টো উত্তরটা আছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে, যেহেতু বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন। বইতে কিন্তু উল্টো উত্তর দেওয়া আছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 14টা বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। দেখো একটা বড় গোলক 8 সেমি ব্যাসার্ধের বড় গোলক, তাকে গলিয়ে নিরেট ছোট ছোট গোলক তৈরি করতে হবে। তাহলে
কি করা যাবে না, দেখো আমি বড় গোলকের আয়তন বের করব আর ছোট গুলির আয়তন বের করব, এবং বড় গোলকের আয়তনকে গুলির আয়তন দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলেই তো আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সেটাই আমরা প্রথম করছি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের নিরেট লোহার গোলকের আয়তন আমরা সূত্র জানি 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 পাই ইন্টু আর কিউব, অর্থাৎ 8 কিউব ঘন সেমি। এবার 4/3 পাইটা আমরা রেখে দিলাম, যেহেতু ভাগ করলে কেটে যাবে সেই জন্য রেখে দিলাম। এবার দেখো একই রকম 1 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের যে নিরেট গুলি পাওয়া যাচ্ছে তার আয়তন, তাহলে অতএব 1 সেমি দৈর্ঘ্যের নিরেট লোহার গুলির আয়তন 4/3 পাই আর কিউব। এবার আর এর মান 1, সেই জন্য আর কিউব ঘন সেমি। এবার আমরা লিখবো অতএব গুলির সংখ্যা কত হবে। আমরা জানি এই যে আয়তন, ওটা বড় যে গোলকের আয়তনকে ছোট গুলির আয়তন দিয়ে ভাগ করলে আমরা কতগুলো গুলি হবে সেটা পেয়ে যাব। তাহলে আমরা লিখছি, দেখো অতএব নির্ণীয় গুলির সংখ্যা বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করছি। দেখো 4/3 পাই, 4/3 পাই দুদিক থেকে বাদ যাচ্ছে, তাহলে 8 কিউব অর্থাৎ 512/1 এতটি থাকছে সমান 512। তাহলে উত্তর পেলাম 512। তাহলে আমরা লিখছি অতএব 512। এবার দেখো আমরা শর্ট প্রশ্নগুলো আলোচনা করছি। এমসিকিউ 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। তাহলে দেখো এখানে ব্যাসার্ধের জায়গায় সূত্রে 2r বসিয়ে দেবো, তাহলে অতএব গোলকের আয়তন 4/3 পাই ইন্টু আর কিউবের জায়গায় 2r এর হোল কিউব। দেখো এখানে 2 এর হোল কিউব 8 বেরোচ্ছে, তাহলে 8 সামনে বেরোলে 8 4 32 বেরোচ্ছে, তাহলে 32 পাই আর কিউব। তাহলে কোনটা আসছে? এইটা 32 পাই। তাহলে আমরা 1 নম্বরটা ঠিক বলবো। এবার দেখো 2 নম্বর যদি আসে, এটা নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8। আচ্ছা, আগে আমরা তাদের ব্যাসার্ধ ধরে নিই, যথাক্রমে r1 আর r2 ধরে নিলাম। এবার দেখো তাদের যেহেতু বলেছে তাদের আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত নিলাম 1:8। এবার দেখো দুদিক থেকে ক্যালকুলেশন করলে r1 কিউব ইন্টু r2 কিউব সমান হচ্ছে 1:8। r1 কিউব বাই r2 কিউব সমান 1/2 এর হোল কিউব, বা r1 বাই r2 সমান 1/2। 1 আর 8টা 2 এর কিউব, 1 এর কিউব আমরা জানি, এভাবে সাজিয়ে নিলাম। তাহলে r1 বাই r2 পেলাম 1/2। এবার দেখো তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা লিখতে পারি 4 পাই r1 স্কয়ার ইন্টু 4 পাই r2 স্কয়ার। 4 পাই বাদ গেলে r1 স্কয়ার ইন্টু r2 স্কয়ার। এটাকে সরল করলে এরকম r1 বাই r2 হোল স্কয়ার আমরা লিখতে পারি। r1 বাই r2 মান অলরেডি আমরা পেয়েছি হাফ, বসিয়ে দিলাম, হাফ স্কয়ার সমান 1/4। এবার সেটা সমান আমরা লিখতে পারি 1:4। তাহলে 1:4 কোথায় আছে? বি তে, আমরা অপশন দিয়ে দিলাম। এবার দেখো 3 দাগে যেটা 7 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4 পাই r স্কয়ার। তাহলে সরি, অর্ধগোলক যেহেতু বলেছে 3 পাই r স্কয়ার, তাহলে 3 পাই ইন্টু r স্কয়ার 7 গুণিত 7 গুণ করলাম, বসিয়ে দিয়ে দেখো 3 পাই r স্কয়ার শুধু 3 পাই 7 গুণিত 7, যেহেতু পাইটা বসাচ্ছি না, তাহলে বেরোচ্ছে 147। তাহলে কোনটা বেরোলো? 147 পাই বর্গ সেমি। একই রকম ভাবে এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9। একই রকম ভাবে আমরা ধরবো r1 ইন্টু r2, এবং তাদের শর্তানুসারে তাদের দেখো আয়তন, যেহেতু তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে 4 পাই r1 স্কয়ার ইন্টু 4 পাই r2 স্কয়ার সমান হচ্ছে 16:9। এবার দেখো এটাকে সরল করলে r1 স্কয়ার ইন্টু r2 স্কয়ার সমান 16:9। r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান 4/3 এর হোল স্কয়ার, বা r1 বাই r2 সমান 4/3 বেরিয়েছে। এবার দেখো গোলকের আয়তনের অনুপাত আমরা নিলে এটা পাচ্ছি, এই 4/3 পাই দুদিক থেকে বাদ চলে গেলে পাচ্ছি r1 স্কয়ার ইন্টু r2 স্কয়ার। এবার দেখো সেটাকে সরল করলে r1 বাই r2 হোল কিউব, এখানে হোল কিউব আসছে, হোল কিউব 4/3 এর মান বসিয়ে দিলে 4/3 এর হোল কিউব মানে 64/27, অর্থাৎ 64:27 হচ্ছে, অর্থাৎ আমরা এটা পাচ্ছি। একই রকম দেখো এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে দেখো আমি গোলকের ব্যাসার্ধ r ধরে নিলাম, তাহলে শর্তানুসারে 4 পাই r স্কয়ার অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 3 গুণ আয়তনের 3 গুণ, অর্থাৎ 4/3 ইন্টু পাই r। এখানে দেখো 3 কেটে যাবে, 4 পাই দুদিক থেকে বাদ যাবে, r স্কয়ার সমান r কিউব, তার মানে বা r = 1 আসছে, তাহলে 1 একক। এবার দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হবে। দেখো আমি ব্যাসার্ধের আমরা জানি এই সূত্র, আয়তন একক r হলে এইটা সূত্র জানি। তাহলে দেখো 4/3 এটা সরল করলে আমরা পাচ্ছি 8 ইন্টু 4/3 পাই আর কিউব। একটু দেখে নেবে, যেহেতু সময় নেই ভিডিওটা এখানে শেষ করতে হবে, সেই জন্য বিবৃতিটা মিথ্যা হবে, যেহেতু 8 গুণ হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে তাদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। আমরা ক্যালকুলেশন করলাম r1 r2 বের করলাম, যে 2 পাই r1 স্কয়ার ইন্টু 2 পাই r2 স্কয়ার করলাম, যেহেতু বক্রতল বলেছে 4:9। দেখো r1 বাই r2 হলো 2:3, এটা মিলে যাচ্ছে 2:3, তাহলে এটা সত্য। একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম হবে গোলক। ফুটবল আমরা ঘনবস্তু গোলক বলবো না, ফুটবল বলবো, যেহেতু ঘনবস্তু বলেছে। একটি নিরেট অর্ধগোলাকার সমতলের সংখ্যা আমরা জানি একটি হবে, যেহেতু এই দিকটা সমতল। আর যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি, এই যে 2r বসিয়ে দিলাম, 3 পাই r স্কয়ারের জায়গায় 2r, তাহলে 2 এর স্কয়ার 4, এটা 12 আসছে, তাহলে এটা 12 হয়ে যাচ্ছে।